যে আমি স্ক্রিপ্ট পাচ্ছি না বা ভালো গল্প পাচ্ছি না সেরকম কিছুই হয়নি। তো ওটিটিতে আসলে কোয়ালিটিটাই এনশিওর করতে হয় সবাইকে। হ্যাঁ, রানু মণ্ডল কিন্তু এখন আপনি যদি ভিডিও দেন তার ভিডিও বলে ভিউ হয় না। দর্শক স্বাগত জানাচ্ছি দেশপ্রান্তরে যারা এই মুহূর্তে আমার সাথে রয়েছেন দেশে এবং দেশের বাইরে সবাইকে ওয়েলকাম করছি উইথ মাই শো ফেস টু ফেস। আপনারা জানেন প্রতি সপ্তাহে একজন অতিথি থাকে আমার সাথে, যাতে লম্বা একটা সময়ের আড্ডা দিই। আজকে আমার সাথে রয়েছে অভিনেতা তানভীর। শুনবো তার জীবনের গল্প, শুনবো তার অভিনয় করার মূল স্পিয়া যে জায়গা থেকে উঠে এসেছে সেই জায়গার গল্পটা শুনতে চাই। তো ওয়েলকাম করছি উইথ মাই শো ফেস টু ফেস। আর সাথে রয়েছে লিটু হাসান। থ্যাংক ইউ সো মাচ। আমি তো স্টুডেন্ট লাইফ থেকেই কাজ করি। সো আমার শুরুটা অনেক আর্লি, আমি অনেক আর্লি এজেই আসলে কাজ শুরু করেছি এবং আমার কেরিয়ার অনেক এই জন্য অনেক দীর্ঘদিনের। আমি পাসিং মাই 18 years হিয়ার। সো আমি স্টুডেন্ট লাইফ থেকেই শুরু করি। ইনফ্যাক্ট আমি যখন ম্যাট্রিক পরীক্ষার পর থেকেই আসলে মিডিয়ায় কাজ করি। সো দ্য জার্নি হ্যাজ বিন ভেরি নট ভেরি স্মুথ অলওয়েজ, আপস অ্যান্ড ডাউন। ইট ওয়াজ লাইক আ রোলার কোস্টার টিল নাও আর কি। সো অনেক ভালো মুহূর্ত কাটিয়েছি, অনেক টাফ টাইম গিয়েছে, এর মধ্যে পড়াশোনা ওইটাও কন্টিনিউ করেছি। আমি আসলে ভাবিনি কখনো যে এটা আমি কেরিয়ার হিসেবে নিব শুরুতে। ইট স্টার্টেড উইথ মডেলিং। আমার আম্মু যেহেতু ফ্যাশন ডিজাইনার ছিলেন চিটংয়ে, সো আমি ওখানে মডেলিং করেছি। আমার আম্মু ড্রেস পরে আমার ফটোশ্যুট করা হয়েছে। তারপর আস্তে আস্তে অন্যান্য যারা ডিজাইনাররা ছিল তাদের কাজ করেছি। সমকাল পত্রিকা, প্রথম আলো, ওদের বাৎসরিক ফ্যাশন প্রতিযোগিতা হতো যেখানে ডিজাইনাররা পার্টিসিপেট করতো। সো ওগুলোতে আসলে মডেলিংয়ের সুযোগ পেয়েছি। তো ওভাবেই শুরু। তারপর যখন ম্যাট্রিক পরীক্ষা পরপরই আসলে এগুলো করা, তারপর যখন ইন্টারমিডিয়েট শেষ করি ঢাকায় আসি, তখন আর মডেলিং করা হয়নি, টুকটাক করা হয়েছে। সো আই গট আ অপরচুনিটি টেলিভিশন কমার্শিয়াল করার, যেটাকে টিভিসি বলি আর কি। সো বাংলা লিঙ্কের বিজ্ঞাপন দিয়ে আসলে আমার টেলিভিশনের যাত্রা শুরু। এবং মোস্তফা সরওয়ার ফারুকী ভাই আমার বস। ওই অর্থে ওনার সাথে আমার বেশি একটা কাজ করা হয়নি পরবর্তীতে, বাট ওনার হাত ধরে আসলে টেলিভিশনে আসা। না, আমি বেশ কিছুদিন কমার্শিয়াল করেছি। আমি বাংলা লিঙ্ক, দেশ, ফারুকী ভাইয়ের এটা করার পরে ওইটা গ্রুপ কাজ ছিল, মানে অনেকগুলো আর্টিস্ট ভাগ ভাগ সেগমেন্টে ছিল। তারপরে আমি একটা মেইন লিডে কাজ পাই, ওটাও বাংলা লিঙ্কের। হ্যাঁ, ইনকামিংয়ে আউটগোয়িং ফ্রি একটা প্যাকেজ ছিল ওদের। সো ওইটার পরে আরও বেশ কিছু কাজ করা হয়, অমিতাভ ভাইয়ের সাথে কাজ করা হয়। তারপরে আমাদের লেজেন্ড আফজাল আঙ্কেলের সাথে কাজ করা হয়, আফজাল হোসেন। তারপরে অনেক পরে এসে একটা ইন্টারভিউ দিই আমি, আরিফ খান, ওনাকে একটা ইন্টারভিউ দিই আমি, নিশো, ইমন। তারপরে উনি আমাকে একটা ছোট ক্যারেক্টার, আমার বয়স অনুযায়ী একটা নাটকে একটা ক্যারেক্টারের জন্য আমাকে ডাকে। সেটাতে আমার কো অ্যাক্টর থাকে ফরিদি ভাই। তো ফরিদি স্যারের সাথে আমার কাজ করার আমার প্রথম নাটকের সৌভাগ্য হয়। ফেরদৌসী মজুমদার, মিতা চৌধুরী, উনি মারা গেছেন। সো ওনাদের সাথেই আসলে আমার শুরুটা আর কি। সো আমি বুঝিও নি যে কষ্ট মানে কতটুকু লেগেছে বা কিছু। আমার খুব মজা করে আমরা নাটকটা করেছি। তো চ্যানেল আইতে নাটকটা গিয়েছে। নাটকটার নাম হচ্ছে দাদিমাও কিছু শালিক। সো এইভাবেই আসলে শুরু আর কি। ডেফিনেটলি আমার শুরুটা তো যেহেতু আমি বেশ কিছু টেলিভিশন ফিকশন করেছি, সেখান থেকেই আমাকে আসলে রিকল করেছে ডিরেক্টররা। আর আমার নাটকগুলো আসলে ভালো ভালো গেছে তখন। যেমন আমার সেকেন্ড কাজটা ছিল নেয়ামুলের, ওখানে নায়ক আলমগীর স্যার, সাবেরি আপা, আমি, নাফিজা আমরা করেছি। ওইটা আবার ওমর সানি ভাইদের প্রোডাকশন ছিল, মৌসুমি আপাদের। সো ওনারাও থেকেছেন শুটিংয়ে, কক্সবাজারে শুটিং হয়েছে। সো এগুলো এখন মনে করলে মনে হয় যে খুবই নস্টালজিক, কিন্তু আমার শুরুটা এত ভালো ছিল যে আমি আসলে মনে হয়েছে যে নো লুকিং ব্যাক। এবং আল্লাহর রহমতে এখনও কাজ করে যাচ্ছি। তো টার্নিং পয়েন্ট আসলে শুরু থেকেই ভালো বিজ্ঞাপন ছিল, ভালো প্রোডাকশন হাউসের সাথে কাজ করা হয়েছে, ভালো ডিরেক্টরদের সাথে কাজ করা হয়েছে। সো ওগুলাই আসলে আমাকে অনেক লিফট করেছে। আর অভিনেতা হিসেবে পরিচিতি পেয়েছি যদি বলেন যে অ্যাজ তানভীর আমাকে দর্শক চেনা শুরু করেছে, সেটা বলবো গুলশান এভিনিউ, একটা লম্বা সিরিয়াল করেছি বাংলা ভিশনের জন্য। সেটা করতে করতে অভিনয়ও শেখা হয়েছে। ওখানে তারেক এনাম স্যার ছিলেন,
ওনাদেরই প্রোডাকশন ছিল, নিমা আপাদের প্রোডাকশন ছিল। সো এটা করতে করতে আসলে অভিনেতা হয়ে ওঠা। তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি মাত্র। সো এই তো গুলশান এভিনিউ আমার টার্নিং পয়েন্ট বলতে পারি। আমার কাছে মনে হয় যে প্যারেন্টস আসলে অনেক ব্লেসিং। বাবা মার সাথে থাকতে পারাটা আসলে অনেক ইম্পর্টেন্ট। আমি তো ছোটই ছিলাম যখন আমি ঢাকা শহরে চলে আসি পড়াশোনার জন্য। সো আমার বাবা মার সাথে থাকলে হয়তোবা আমার কাজের জায়গাতেও আমি অনেক সাপোর্ট পেতাম, পার্সোনাল লাইফেও অনেক সাপোর্ট পেতাম। সো ওই জিনিসটা আমি মিস করি। আমার একটা লম্বা সময় আমার ঢাকাতে থাকার কারণে আমি আমার বাবা মার সাথে যে আমার ভ্যালুয়েবল টাইমটা, যেটা ফ্যামিলি টাইম বলি, সেটা কিন্তু আমি মিস করে গেছি। সো ওইটা আসলে ফেরত তো পাবো না, বাট দ্যাট ইজ সামথিং যেটা আসলে আমি মানে রিগ্রেট করি যে আই মিসড আউট। মিস করা এবং অ্যাট দ্য সেম টাইম যেটা বললেন যে আমার বেগ পোহাতে হয়েছে বা আমার জন্য আমার স্ট্রাগলটা অনেকাংশে কমে যায় আমার মনে হয় যখন ফ্যামিলির সাথে থাকা যায় বা ফ্যামিলির সাথে থাকে, তখন কিন্তু কোনো স্ট্রাগল মনে হয় না। সো ওইটা আসলে আমি ফিল করি আর কি। না, আই বিন ভেরি লাকি। আসলে আমার ডিরেক্টররা আসলে ওই সময় যে ধরনের কাজ হতো খুবই গল্প নির্ভর, খুবই অ্যাক্টিং নির্ভর। আর আমার তো তখন শেখার ছিল, আমি এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারছিলাম ওই সময়। আপনি একটু ভাবেন ওই সময় আর্টিস্ট কারা। আমি তো ছোট, সুবর্ণা মোস্তফা, ফরিদি ভাই, আফজাল হোসেন, মাহফুজ আহমেদ, তৌকির ভাই, সুইটি আপা, দীপা আপা। সো ওনাদের সাথে আসলে কাজ শেখা বা অভিনয় শেখাটা, কারণ আমি তো আসলে থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি, আমি তো থিয়েটার করিনি। সো আমার লার্নিং প্রসেসটাই তো ছিল আসলে অন দ্য সেট। সো ওইটা আমার জন্য একটা ট্রিমেন্ডাস ব্লেসিং। আমি আসলে যখন গুলশান এভিনিউ করি, ইভেন আপনি দেখেন দিতি মা ছিলেন আমার কো আর্টিস্ট, অরুণা বিশ্বাস উনি ছিলেন আমার কো আর্টিস্ট, সুজাতা দাদি উনি ছিলেন কো আর্টিস্ট, এবং নতুন পুরানো ইভেন দীপা আপা বললেন, সুইটি আপা বললেন, রিচি আপা বললেন। তো ওনাদের সাথে আসলে কাজ করেই তো বড় হওয়া। সো আমি সেই জায়গায় বলবো যে আমার জন্য ওইটা আর উল্টা মানে বলবো না যে ইট ওয়াজ আ এক্সপিরিয়েন্স, আসলে লাইফ টাইম এক্সপিরিয়েন্স। যে আমি স্ক্রিপ্ট পাচ্ছি না বা ভালো গল্প পাচ্ছি না সেরকম কিছুই হয়নি। এখন এসে ধরেন অনেক ট্রেন্ডি গল্পে কাজ হচ্ছে, অনেক ডিফারেন্ট টাইপের আসলে জর্নারে কাজ হচ্ছে, থ্রিলার হচ্ছে, কমেডি হচ্ছে। হ্যাঁ, তখনের জন্য ঠিক ছিল। এখন অনেক ভার্সেটাইল কাজ হয়, অনেক ডিফারেন্ট গল্পে কাজ হয়। অ্যাক্টিংয়ের স্টাইলটাও চেঞ্জ হয়েছে, ডিরেকশনও যেমন চেঞ্জ হতে থাকে, ওরকম অ্যাক্টিংটাও প্যাটার্নও চেঞ্জ হয়েছে। সো এখন ইট ইজ লাইক অ্যাডপশন। একটা আর্টিস্ট বা একটা ডিরেক্টর যত বেশি অ্যাডপ্ট করতে পারবে ইন্টারন্যাশনাল লেভেলের সাথে, তত বেশি সে এগিয়ে থাকবে, সেটাই এখন মনে হয় আর কি। সো এখন চ্যালেঞ্জটা অনেক বেশি। আগে তো মানে শেখার সময় ছিল, এখন চ্যালেঞ্জটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড আছে ইন্টারন্যাশনালি, সেটার সাথে আসলে তাল মিলিয়ে চলা। গুলশান এভিনিউর কথা তো বললাম। ওইটা ছাড়া যদি বলি, আমার অনেকগুলো সিরিয়াল আসলে অনেক হিট হয়েছে। হ্যাঁ, শুরুর দিকে মানে আমার কেরিয়ারে অনেক প্লাস করছে আমার সিরিয়ালগুলো। আর তারও আগে যদি বলি বিজ্ঞাপন। হ্যাঁ, যদি সিরিয়ালের কথা যদি আমি বলি তাহলে আসবে খলনায়ক। দীপ্ত টেলিভিশনের জন্য একটা ছোট সিরিজ আমি করেছিলাম খলনায়ক, সেটা দর্শক অনেক পছন্দ করেছে। এছাড়া যদি বলি পরের মেয়ে নামের একটা আমার সিরিয়াল গেছে, আমি আর প্রভা কাজ করেছি, এনটিভিতে গেছে সেটা। এটা টেলিভিশনের রেসপন্স যেমন ভালো ছিল, অ্যাজ ওয়েল এজ আমার কাছে মনে হয়েছে আমি দেশে এবং দেশের বাইরে দর্শকদের খুবই অ্যাপ্রিসিয়েশন পেয়েছি। যেমন আমার ইন্ডিয়াতে এই নাটকটা করে খুবই বড় একটা ফ্যান ফলোয়িং তৈরি হয়েছে। এখনও তারা আসলে ওই নাটকটা নিয়ে কথা বলে, মেসেজ করে ফেসবুকে। সো আমার মনে হয় যে এই দুইটা নাম আসলে সবার প্রথমে আসবে। আরও তো অনেক আছে, বাট এই দুইটা নাম সবার প্রথমে আসবে। রঙ্গনা ছাড়া আরও দুইটা সিনেমায় কাজ করেছি, বাট আনফর্চুনেটলি আমার প্রথম সিনেমা রিলিজ পায়নি। ওইটা একটা মাল্টিকাস্ট সিনেমা ছিল, ভার্সেটাইল মিডিয়া থেকে, সাইফ চন্দন ডিরেক্টর। ওইটা সামহাও রিলিজ পায়নি, বাট এটা কমপ্লিট। আই বিলিভ হয়তো বা ইন নিয়ার ফিউচার যদি রিলিজ দেয় প্রোডাকশন হাউস। আর সেকেন্ড মুভি যেটা আমি অভিনয় করেছি, ওইটাও আনফর্চুনেটলি শেষ হয়নি। ওইটা রায়হান রাফির একটা কাজ ছিল, স্বপ্নবাজি। সো এটা করোনার মধ্যে বন্ধ হয়ে যায়।
এরপরে আসলে করোনা যেহেতু দীর্ঘ 2 বছর আমাদেরকে আসলে স্ট্রাগল করতে হয়েছে করোনা নিয়ে, সো ওটার পরে আসলে ওটা আর আলোর মুখ দেখেনি বা কাজ শুরু হয়নি, সো ওটা ওখানেই পড়ে আছে। সো দিস ইজ মাই থার্ড সিনেমা যেটাতে আমি আসলে চুক্তিবদ্ধ হয়েছি, কাজ করেছি। সো এবং এখানেও আই এম ভেরি লাকি যে গল্প যেতটুকু আমি আমার কাছে দেখে পছন্দ হয়েছে, কারণ আমি যেহেতু নাটকের মানুষ, আমি আসলে ভালো একটা কন্টেন্ট দিয়ে আসলে আসতে চেয়েছিলাম সিনেমায়। সো এই গল্প খুবই আমাকে টাচ করেছে, আমার কাছে মনে হয়েছে দর্শক এই ক্যারেক্টারটা করলে আমাকে খুব পছন্দ করবে। অ্যাট দ্য সেম টাইম শাবনূর আপুর কামব্যাক অনেক দিন পরে, সো এটা একটা মানে ভেরি বিগ প্লাস পয়েন্ট ছিল এই সিনেমার জন্য, ইভেন আমার জন্য। তো শাবনূর আপুর সাথে যখন উনি দেশে ছিলেন তখন লাস্ট দেখা হয়েছে, এবং উনি এমনিতে অনেক অমায়িক মানুষ, অনেক ভালো মনের মানুষ। তো ওনার সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা অবশ্যই ভালো, কারণ উনি সবার স্বপ্নের নায়িকা, আমরা সবাই জানি। সো এভাবেই শুটিং আমরা করি। এখন যদি আপনি আপডেট বলেন, সেটা হচ্ছে আমরা 4-5 দিন শুটিং করেছি। ওয়েদার যেহেতু অনেক গরম পড়ছে, সব কিছু মিলে এখন আপাতত একটু স্টপ। আমাদের হয়তোবা নেক্সট লট শুরু হবে একটু শীতকালে। সো শীতকালে হয়তোবা আমরা আমাদের সেকেন্ড লটটা শুরু করব এবং একেবারে শুটিং ওই লটেই করে শেষ করে দিব। তো দ্যাটস দ্য প্ল্যান সোফার। সো এই বছরের মধ্যে হয়তোবা শীতের মধ্যেই সিনেমা শুটিং শেষ হবে। ট্রিমেন্ডাস, মানে উনি একজন গুণী অভিনেত্রী, ডেফিনেটলি। এই জন্য উনি আমাকে এত সহজ করে নিয়েছে সেটা মনে হয়নি যে আমি শাবনূরের সাথে কাজ করছি, মনে হয়েছে যে আমার কো আর্টিস্ট, এবং আমাকে উনি যতটুক সাপোর্ট দেওয়ার শুটিংয়ের সময় যথেষ্ট সাপোর্ট দিয়েছেন। এবং আমি আসলে ওখানে বাবু ভাই আছে, মুনিরা মিঠু আপা আছে, আরও অনেক সিনিয়র আর্টিস্ট আছে যাদের সাথে আসলে আমি কাজ করেই বড় হয়েছি। সো অনেক অসংখ্য কাজ হয়েছে। সো তাদের সাথে কাজ করার একটা আরাম ছিল, এমনিতে আরাম ছিল, এবং ভালো, সব কিছু মিলে ভালো। এবং আমার কাছে মনে হয় যে গল্প ভিত্তিক যেহেতু কাজ, প্রতিটা ক্যারেক্টার আসলে খুবই ইম্পর্টেন্ট এবং খুব সুন্দরভাবে ব্লেন্ড করা, কাউকে ফেলে দিয়ে আসলে গল্পটা কমপ্লিট হবে না। সো দর্শক আমার কাছে মনে হয় যে একটা ডিফারেন্ট টাইপের গল্প, এবং ডিফারেন্ট গল্পে শাবনূরকে পাবে, আমাকে পাবে, বাবু ভাইকে পাবে, এবং যারা যারা আছে সবাইকে আসলে একটা ভালো গল্পে দেখতে পারবে। সো আমার কাছে মনে হয়, এবং আমি আশাবাদী রঙ্গনা নিয়ে, যে রঙ্গনা দর্শকদের আসলে মন জয় করবে। আমার কাছে মনে হয় যে প্রথম জিনিসটা হচ্ছে আমার কাজটা, আমি অভিনয় করি। আর সেক্টর যেটাই হোক না কেন, হয়তোবা মাধ্যম অনেক বেড়েছে, বাট অভিনয়টা তো আসলে কোনো সেক্টরের জন্য আমি কম এফোর্ট দিচ্ছি, কোনো সেক্টরে বেশি এফোর্ট দিতে হবে সেরকম কিন্তু মোটেই না। হ্যাঁ, আরাম আছে, যেমন নাটকটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে শেষ করতে হয়। সিনেমার জন্য যেহেতু বাজেট বড় থাকে, ওইটার প্ল্যানিং থেকে শুরু করে প্রতিটা জিনিস অনেক লার্জ হয়। ওটিটিতেও কাজ করে আরাম আছে। বাট বর্তমানে যদি আপনি আমাকে বলেন যে রেগুলার কাজ করে আরাম বা গল্প বলার ক্ষেত্রে মজা কোনটা, সেটা আমি বলবো যে ওটিটি, হ্যাঁ, ওয়েব ফিল্ম। কারণ আমি বেশ কিছু ওয়েব ফিল্ম করেছি, সেখানে আমার কাছে মনে হচ্ছে যে গল্প বলার স্বাধীনতা থেকে শুরু করে গল্প বলার ক্ষেত্রে আপনার যে পরিমাণ আমরা প্ল্যানিং এবং প্রি প্রোডাকশন এবং প্রোডাকশন এবং ক্যারেক্টারাইজেশন করার সুযোগ পাই, একটা ভালো কিছু আসলে বেরিয়ে আসে দিন শেষে। আর সিনেমা তো অবভিয়াসলি লার্জার দেন লাইফ, সেটা প্রতিটা আর্টিস্টেরই স্বপ্ন থাকে। সো আপনি যদি আমাকে নাম্বার করতে বলেন, তাহলে আমি বলবো যে প্রথমে সিনেমা, তারপরে হচ্ছে আপনার ওটিটি। ডেফিনেটলি এক্সপিরিয়েন্স। আমি এখন যে বয়সে আছি, আমার কাছে এখন মনে হয় যে আমি তখন বুঝে না বুঝে অনেক ক্যারেক্টার করেছি, এখন আমি বুঝে করতে পারি। তো ওই ম্যাচুরিটিটা আসলে এক্সপিরিয়েন্সের কারণেই হয়। আর সেকেন্ড জিনিস যেটা বলবো, এখন আমি অনেক ডিফারেন্ট ক্যারেক্টার করতে পারছি। আমার যে বয়স, আমার যে স্ট্রাকচার, বা আমার যে এখন বয়সটাই মেইনলি, আমার যে এখন বয়স, সেই বয়সের অনেক ডিফারেন্ট ক্যারেক্টার করার সুযোগ আছে একজন আর্টিস্টের জন্য, সেই সুযোগটাই আসলে এনজয় করছে। সো এবং আমার কাছে মনে হয় যে এটা একটা খুবই মানে সুন্দর বয়স বা সুন্দর
সুযোগ আমি পেয়েছি, যেটাতে আসলে আমি একটা মানে আমি যদি উদাহরণ দিয়ে বলি, আমি বাবা করছি, আমি আবার অফিসের বস করছি, আমি হয়তোবা খেটে সে কর্ম কর্ম করে খেটে খাওয়া মানুষটা করছি, আমি হয়তোবা মাস্তান করতে পারছি। তো আগে হয়তোবা আমি হয়তোবা রোম্যান্টিক ক্যারেক্টার আমাকে বেশি দেখা যেত, কলেজে পড়ছি বা ইউনিভার্সিটিতে পড়ছি, প্রেম করছি, এরকম ক্যারেক্টার দেখা যেত। এখন আমি ডিফারেন্ট শেডস নিয়ে কাজ করতে পারি একটা ক্যারেক্টারে। আমি চাইলে হয়তোবা এফোর্ট যদি একটু বেশি দিই, হয়তোবা যেমন ধরেন নাইম মোটা হয়েছে একটা ক্যারেক্টারের জন্য, কেউ বা শুকিয়ে যাচ্ছে। সো এই ক্যারেক্টারাইজেশনসগুলো করার, চ্যালেঞ্জগুলো নেওয়ার একটা একটা বয়সে আছি এবং সেই সুযোগটাই নিচ্ছি এবং খুব এনজয় করছি। আমি জানি না, মানে আমি আসলে থ্রু আউট মাই ক্যারিয়ার আমার কাছে মনে হয়েছে যে আমি নজরুলের অনেক কাজ করেছি। হ্যাঁ, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে যেসব নাটক, নজরুলের গল্প অবলম্বনে যেসব নাটক, আমি সেসব দিবসের অনেক কাজ করেছি। ডিরেক্টররা আমাকে সে কাজগুলোর জন্য আসলে বারবার চেয়েছেন। হ্যাঁ, সাহিত্যভিত্তিক কাজ, এটা আমাকে আসলে কমফোর্ট, ওই জোনটা আমাকে আসলে কমফোর্ট করে তুলেছে ওইসব জর্নারে কাজ করার জন্য। এছাড়া পারিবারিক রোম্যান্টিক কাজ অনেক করেছি। সো আমি যেগুলো করেছি সেগুলোতে আমি কনফিডেন্ট। কিন্তু একটা আর্টিস্টের ক্ষুধা কি, একটা আর্টিস্টের ক্ষুধা সব রকমের ক্যারেক্টার করার। সো ওই ক্ষুধা মিটাচ্ছি। এবং আমি ধরেন আজকে যদি পুলিশ অফিসারের একটা কাজ করি বা আর্মি অফিসারের কাজ করি, আমি যখন করে ফেলবো তখন কিন্তু আমি জানবো এবং আমি ওই ক্যারেক্টারটাকে লিভ করব, আমি ওই ক্যারেক্টারের ভিতরে বাঁচবো। হ্যাঁ, সো যখনই আমি ওই ক্যারেক্টারের ভিতরে কিছুদিন বাঁচবো, তখনই কিন্তু আমার কাছে মনে হবে যে আমি অ্যাচিভ করতে পেরেছি, ওই ক্যারেক্টারটাকে আমি লিভ করতে পেরেছি। এবং যখন এটা সাকসেস হয় তখনই মনে হয় যে না, যে এটা যখন স্ক্রিনে দেখি তখন মনে হয় যে না, এখানে কিছু কমতি ছিল বা আমি ঠিকঠাক মতো ক্যারেক্টারটা করতে পেরেছি। সো দিস আর দ্য ফিলিংস আর কি, যে একটা আর্টিস্ট ফিল করে। সো আমার কাছে মনে হয় যে আরও অনেক ক্যারেক্টার করা বাকি আছে। না, ডেফিনেটলি একটা কাজ ভিউ হবে, সেটা খারাপ কিছু না। খারাপ কাজেরই ভিউ হয় তা তো না, ভালো কাজেরও তো ভিউ হয়। সো আমার কাজ যদি ভালো হয় আপনার চোখে, তো সেই কাজটা ভিউ কেন হবে না? সে আফসোস যেমন আমারও থাকবে, আপনারও হয়তো বা প্রশ্ন থাকতে পারে যে এত ভালো কাজ কেন ভিউ না। ভিউ সবাই চায়, ভিউ মানে হচ্ছে দর্শকের কাছে পৌঁছাচ্ছে আমার কাজটা, সেটা নিয়ে আমার কোনো ডাউট নেই যে ভিউ প্রয়োজন নেই, ভিউর প্রয়োজন আছে। বাট সামহাও এখানে হয়তোবা অনেক কিছু ম্যাটার করে। আমার কাছে মনে হয় দর্শকের গল্প পছন্দের জায়গা থেকে কিন্তু টেস্ট চেঞ্জ হয়েছে। আমরা এখন যে জেনারেশনে আছি, আমরা এখন এই জেনারেশনের দর্শকদের জন্যই কিন্তু আসলে কন্টেন্ট তৈরি করছি, গল্প তৈরি করছি। আমার এই ধরনের কন্টেন্ট হয়তোবা কম করা হয়েছে, আমার হয়তোবা ক্লাসিক বলতে পারেন, বা আমার হয়তোবা একটু বেশি গল্প নির্ভর কাজ বেশি করা হয়েছে। এখনকার দর্শকদের টেস্ট অনুযায়ী যদি আমি কাজ করি, আই বিলিভ সেখানে ভিউ আসবে আমার। বা আমি যদি ট্রেন্ডিংয়ে যারা আছে সেসব ডিরেক্টরের সাথে কাজ করি, আই বিলিভ যে সেসব নাটকের ভিউ আসবে। যেমন লাস্ট আমি যে কাজটা করলাম, হয়তো বা একদিনে 1 মিলিয়ন হয়নি, বাট যে স্ট্যান্ডার্ড ভিউজ হওয়ার দরকার, ক্লাব 11-এর একটা কাজ, বান্নার কাজ, সো ভেজা চোখের গল্প, সেই কাজটাতে তো ভিউ হয়েছে। সো ভিউ তো অবশ্যই হবে ভালো কাজে। তো একটা জিনিস হচ্ছে কি, ধাপ করে রিলিজের সাথে সাথে ট্রেন্ডিংয়ে চলে আসা, এটা আমি বুঝি না। সো এটা আমাকে আসলে ভাবায় না, সত্যি কথা। আমাকে যেটা ভাবায় সেটা হচ্ছে আমি ঠিকঠাক মতো আসলে কাজটা করতে পারছি কিনা, ক্যারেক্টারটা ঠিকঠাক মতো করতে পারছি কিনা। আমার কেরিয়ারের যে দৈর্ঘ্য সেটা তো আমি শেয়ার করেছি। সো সেটা তো এমনি এমনি হয়নি, সেটা আমাকে এতটুকু আমি আসলে সারভাইভ করতে পেরেছি যদি বলি, বা এতদূর যে আমি আসতে পেরেছি, সেটার পিছনে অবশ্যই কোয়ালিটি এবং কোয়ালিটিই ছিল। কোয়ালিটি কন্টেন্ট না দিলে আমাকে দর্শক হয়তোবা চাইতো না। দর্শক না চাইলে হয়তোবা টেলিভিশন বা আমার যে ইউটিউব মাধ্যম বা ওটিটি বা ফিল্ম, সেই জায়গায় আমার কাজ করার সুযোগ হতো না। সো প্রথম ডেফিনেটলি হচ্ছে কোয়ালিটি।
এবং এখন যখন ভিউ ওটিটিতে আসার পরে তো আসলে ভিউর বিষয়টা থাকে না, এটা শুধুমাত্র ইউটিউবের ক্ষেত্রেই থাকে। সো ওটিটিতে আসলে কোয়ালিটিটাই এনশিওর করতে হয় সবাইকে, বা এটা সিনেমাতে আসলে কোয়ালিটিটাই এনশিওর করতে হয়। আমি ধারাবাহিক নাটকেও কাজ করছি, টেলিভিশনে সিঙ্গেল নাটকেও কাজ করছি, লেভেল কোম্পানিদের সাথেও কাজ করছি, ইউটিউবের সিনেমাও করছি, ওটিটিও করছি, আমি সব মাধ্যমে আছি। ডেফিনেটলি গত ঈদেও খুব ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে। ভেজা চোখের গল্প যেটা বললাম সেটা গত ঈদের ভালো একটা কাজ আমার, বান্না ডিরেকশনে। এই ঈদে রুবেল হাসানের একটা কাজ করব, যেটা প্রতি বছরই আমি করি, চিটংয়ের একটা নাটক। প্রথম কন্টেন্টটা ছিল হচ্ছে আপনার চিটাঙ্গা গোলমাল, তারপরে চাটগায়া হেডম। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে চাটগায়ারা এখন ঢাকায়। সো এটা ক্লাব 11-এর একটা প্রোডাকশন। মুন্না ভাই হচ্ছে আমাদের প্রডিউসার, খুবই পছন্দের একটা মানুষ, খুবই ভালো একজন মানুষ এবং খুবই ভালো একজন প্রডিউসার বলবো। এবং প্রতি বছর আমরা যে পরিমাণ হাইপ আসলে এই কন্টেন্টটা দিয়ে আসলে তুলি, সেটা আসলে আমরা এটা কন্টিনিউশন হচ্ছে আমাদের এবারের চিটাঙ্গা গোলমাল। চিত্রাদি থাকেন, মুকিত জাকারিয়া থাকেন, আমি থাকি, ইরফান সাজ্জাদ থাকে, হিন্দলদা থাকে, এরকম আরও 2-1 আছে যারা আসলে এটার বেসিক আর্টিস্ট, এবং এটা আমাদের থার্ড সিকুয়েল। সো আমি আপনাদের থ্রুতে আসলে আমন্ত্রণ জানাবো আমার দর্শকদেরকে যে এবারও আসছে চাটগায়ারা ঢাকায়। সো আপনারা অবশ্যই দেখবেন। সো এটা আমাদের একটা সিকুয়েল, এটা আমাদের থার্ড সিকুয়েল চলছে, এবং বরাবরের মতোই আমি দর্শকদেরকে আমন্ত্রণ জানাবো যা আপনারা যে এত ভালোবাসা দিয়েছেন আমাদের এই নাটকটাকে, তো এবারও মিস করবেন না, অবশ্যই দেখবেন। ঈদে আমি এর মধ্যে একটু ব্যস্ত ছিলাম ওটিটি নিয়ে, আমি চরকির জন্য একটা কাজ করছি, ওটা নিয়ে একটু ব্যস্ততা আছে, ওটা শেষের দিকে। তারপরে দীপ্ত প্লের জন্য একটা কাজ করছি ওটিটি, সেটার ব্যস্ততাও আছে। এবং এছাড়া 7 পর্ব আসছে ঈদে, বেশ কিছু সিঙ্গেল নাটক আসছে। সো সব মিলিয়ে আসলে আছি আর কি এবার ঈদে পর্দায়। প্রথমত আমি কোনো প্রফেশনকেই খারাপ বলবো না, এটা অনেক ম্যাসিভ একটা কাজ। ইনফ্লুয়েন্সার হওয়া বা মানে কি ইনফ্লুয়েন্স করছে, সো ইটস আ বিগ থিং। তো আমি মনে করি যে আমি যেহেতু অ্যাক্টর, আমার জায়গা থেকে মনে করি যে আমি যেহেতু অ্যাক্টর হয়েছে আমি ইনফ্লুয়েন্সার হব না। হ্যাঁ, কারণ আছে। কারণটা হচ্ছে আমার ব্যক্তিগত লাইফ যদি আমাকে দেখে যারা ইনফ্লুয়েন্স হচ্ছে, তারা যখন আমাকে প্রতিদিন দেখবে, আমি যখন একটা ক্যারেক্টার করব, তারা কিন্তু কম্পেয়ার করা শুরু করবে। হ্যাঁ, যেমন তানভীর ভাই কিভাবে খায়, কিভাবে বসে, কোথায় থাকে, সে কি আসলেই মার্সিডিসে চড়ে না রিক্সায় চড়ে। হ্যাঁ, তো যখন আমি মার্সিডিসে চড়তে আমাকে প্রতিদিন দেখবে, এসি গাড়ি থেকে নামতে দেখবে, যখন আমি একটা রিক্সাওয়ালা প্লে করব, তখন কিন্তু ওটা মেক বিলিভ হবে না। হ্যাঁ, সো সেটার কারণেই আসলে ইনফ্লুয়েন্সার হতে আসলে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। কিন্তু ব্যক্তিগত জীবনে আমি অনেককে আমাদের সার্কেলের বা আমাদের ইন্ডাস্ট্রির অনেককে ইনফ্লুয়েন্স করি, তো সেটা না হয় বিহাইন্ড দ্য সিনই থাকুক, এটা একটা। এবং তাদের প্রভাব আছে ইন্ডাস্ট্রিতে, তারা এখন একটা নতুন ইন্ডাস্ট্রি একটা তৈরি হয়েছে, ইনফ্লুয়েন্সাররা ব্র্যান্ড প্রমোশন করছে এবং অনেক কিছুই করছে। তারা তাদের মতো করে করছে, আমরা আমাদের মতো করে করছি। আর একটা কোয়ালিটি কাজ করতে যে সময়টুকু দিতে হয়, হ্যাঁ, যে ধরেন ভাবতে হয়, ক্যারেক্টারাইজেশনের জন্য যে পরিমাণ সময় দিতে হয়, সেটা আসলে ইনফ্লুয়েন্সার হলে আমাকে প্রতিদিন কন্টেন্ট দিতে হবে। কিন্তু আমার যে কাজটা আমি করি, একটা ক্যারেক্টার পোর্ট্রে করা, সেটার জন্য আমার ডিরেক্টরদের সাথে যে পরিমাণ সময় দিতে হয়, স্ক্রিপ্টে যে পরিমাণ সময় দিতে হয়, বা নিজেকে যে পরিমাণ গ্রুম করতে হয়, হয়তো বা আমি 5 কেজি কমাবো বা 5 কেজি বাড়াবো, বা আমি দাড়ি বড় করব, চুল বড় করব, সেটা করতে গিয়ে আসলে আমাকে যে পরিমাণ গ্রুম করতে হয়, সেই জায়গা থেকে চাইলেও আসলে এটা সম্ভব না। তাহলে আমি আমার মূল কাজ থেকে সরে আসব। সো এই 2টা পয়েন্ট মনে হয়। আর সবাই ভাইরাল হচ্ছে, আপনি যেটা বললেন, তো ভাইরাল জিনিসটা আমার কাছে মনে হয় যে ক্ষণিকের। হ্যাঁ, যেমন ওই দিনই দেখছিলাম যে ডার্ক সাইড অফ বা রিয়েলিটি অফ সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, রানু মণ্ডল কিন্তু এখন আপনি যদি ভিডিও দেন, তার ভিডিও বলে ভিউ হয় না। বা কাঁচা বাদাম যে ব্যক্তিটা ছিলেন, ওনার কথা কিন্তু আমরা সবাই ভুলে গেছি।
কিন্তু আমরা একজন ফরিদি স্যারের কথা কিন্তু ভুলিনি। হ্যাঁ, আমরা একজন মামুন স্যারকে কিন্তু সবসময় স্মরণ করি বিভিন্ন অনুষ্ঠানে। ওনাকে আমরা চাই, হ্যাঁ, ওনার থেকে আমরা বিভিন্ন বিষয়ে বক্তব্য নিই। আমি জাস্ট আমাদের বিনোদন জগতে যারা সেলিব্রিটি আছেন তাদের কথাই বলছি, আমরা নূর ভাইয়ের কথা বলতে পারি। সো তাদের ইমেজটা আসলে ভিউ দিয়ে না, তাদের ইমেজটা আসলে ভাইরাল হয়ে না, তাদের ইমেজটা এতটাই স্ট্রং। আপনি মাধ্যম চেঞ্জ হবে, মাধ্যমের পর মাধ্যম চেঞ্জ হবে, হয়তোবা অনেক বড় ভিউ দিচ্ছে এরকম সেলিব্রিটি হয়তোবা আমাদের ইন্ডাস্ট্রিতে আসবে, কিন্তু আমরা একটা ফরিদি স্যারকে সেই জায়গায় রাখবো, একটা ফেরদৌসী মজুমদারকে বা একটা দিলারা জামানকে আমরা সেই ভালোবাসাই কিন্তু দিয়ে যাব। সো ভালোবাসা এক জিনিস যেটা আমি পেয়েছি, এবং আমার কাছে মনে হয় যে এই ভালোবাসা আই হ্যাভ বিন ভেরি লাকি, অ্যান্ড আমার আশীর্বাদ আছে আল্লাহর, যে এই ভালোবাসা নিয়ে এখনও কাজ করে যেতে পারছি। তাদের উদ্দেশ্যে তাহলে এতটুকুই বলবো, আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন আবারও সেই ভালোবাসার মধ্যে রাখেন। আর বাংলা নাটক, বাংলা সিনেমা, বাংলা কন্টেন্ট অবশ্যই দেখবেন, কারণ আপনাদের জন্যই আসলে কষ্ট করা। আর হ্যাঁ, বারবারই আসলে ইন্টারভিউতে উঠে আসছিল ভিউ কম, কন্টেন্টের সাথে থাকি। আপনারা কন্টেন্ট দেখেন, হয়তোবা ভালো ভালো আপনারা দেখলেই ভিউ হয়ে যাবে। সো সেখানেও ভালোবাসা দিয়েন। আমি একদমই ভিউর বিপক্ষে না, সেটার জন্য আসলে অনেক কষ্ট আছে। দর্শক, এতক্ষণ তানবীরের সাথে আড্ডা দিচ্ছিলাম, শুনছিলাম তার গল্প, তার চরিত্র বিশ্লেষণ। আর কথা হবে আগামী সপ্তাহে কোনো একজন অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা বাই বাই বলছি। সবাইকে অনেক বেশি ধন্যবাদ দেশ রূপান্তরের সাথে থাকার জন্য।